নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমার সঙ্গে রয়েছে আমার সতীর্থ সায়ন। আগামী রবিবার আইএসএল এর ডার্বি। এবারের ডার্বিটা অবশ্যই আইএসএল এর নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর পর দেশের সর্বোচ্চ লিগে খেতাব নির্ণায়ক অর্থাৎ খেতাবি লড়াইয়ে মূল কন্টেন্ডার কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবং এই ছবিটাও কিন্তু অনেক বছর পর দেখা যাচ্ছে। ডার্বির আগের দুদিনের অনুশীলনে যুব ভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউন্ডে পাশাপাশি অনুশীলন করছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আগামী রবিবার যদি ইস্টবেঙ্গল ডার্বি জেতে তাহলে কিন্তু এবারের আইএসএল চ্যাম্পিয়ন তারা। যদিও ডার্বি জিতলেও মোহনবাগানকে তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের ফলাফলের দিকে। ফলে বলা ভালো যে ডার্বিতে মাঠে নামার আগে খেতাবি লড়াইয়ে খাতায় কলমে অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, তুলনায় চাপটা বেশি সার্জিও লোবেরার দলের জন্য। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডার্বিতে মাঠে নামার আগে খাতায় কলমে কোন দল ঠিক কোন জায়গায় কতটা এগিয়ে রয়েছে। সায়ন, ডার্বি মানেই একটা খুব উচ্চ রক্তচাপের ম্যাচ, আমরা জানি খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়। এবং এই মরশুমের যে তিনটে ডার্বি হয়েছে যদি আমরা দেখি তাহলে মোটামুটি বলা যায় রেজাল্ট কিন্তু ইকুয়াল। একটা ডার্বি ইস্টবেঙ্গল জিতেছিল, তারপর আইএফএ শিল্ড ফাইনাল, সেখানে টাই ব্রেকারে মোহনবাগান জেতে, আর শেষ ডার্বি যেটা সেটা কিন্তু ড্র হয়েছিল। ফলে 1-1 রয়েছে। এই ডার্বিটা যারা জিতবে তাদের পক্ষে এই মরশুমের ডার্বির ফলাফল যেমন এগোবে তেমনই তারা কিন্তু আইএসএল এর খেতাবি লড়াইয়েও এগিয়ে যাবে। যেমন ইস্টবেঙ্গল জিতলে চ্যাম্পিয়ন, মোহনবাগান জিতলে যদিও তারা খেতাবের কাছাকাছি পৌঁছাবে। তো এই ম্যাচটায় মাঠে নামার আগে যদি দুই দলের শক্তির নিরিখে আমরা একটা পর্যবেক্ষণ করার চেষ্টা করি, দুটো দলের ডিফেন্স নিয়ে তুমি কি বলবে? তোমার কি মনে হচ্ছে যে ডার্বি একটা অলওয়েজ 50-50 গেম থাকে, কিন্তু এই মরশুমে আমরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যে পারফরমেন্স দেখছি, যে ডিফেন্সিভ অর্গানাইজেশন দেখছি, তাতে তুমি কোন দলকে এগিয়ে রাখবে বা দুটো দলের ডিফেন্স নিয়ে কি বলবে? দেখো সৌরভদা, প্রথমেই যে জিনিসটা বলবো যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল তারা যেভাবে শুরুটা করেছিল সেই শুরুটার না অনেকটা কিছুই বলে দেয় আমাদের। কীরকম? মোহনবাগান প্রথম 4টে ম্যাচে অনবদ্য একটা স্টার্ট নেয় এবং দুর্দান্ত একটা মানে দেখা যাচ্ছিল তাদের আটকানোর মতো কোনো টিম আসছিল না সামনে। কিন্তু যখনই বড় টিমের মুখোমুখি হয় তখনই কিন্তু দেখা যায় মোহনবাগানের যে ফর্ম সেটা আস্তে আস্তে পড়তে শুরু করে। ম্যাচে থেকে পয়েন্ট লস করা বা এক গোলে এগিয়ে থেকে সেখান থেকে ম্যাচ ড্র করা বা ম্যাচ হারা, এর ফলে কিন্তু মোহনবাগানের যে হাই পারফরমেন্স, পিক পারফরমেন্স, সেটা কিন্তু সিজনের প্রথমের দিকে ছিল। কিন্তু তারপরে যত দিন গেছে, যত সময় গেছে, যত ম্যাচ খেলেছে, পারফরমেন্স কিন্তু পড়েছে বলা যেতেই পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলকে যদি তুমি দেখো, সেখানে দেখবে সিজনের শুরুটা একটা ভালো হয়েছে, তারপরে বেশ কয়েকটা ম্যাচ একদম ভালো খেলতে পারছে না, ম্যাচ ড্র করেছে, পয়েন্ট লস করেছে, গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে অস্কার ব্রুজোকে। কিন্তু যখনই যেই সময়টা থেকে পয়েন্ট নষ্ট করার আর কোনো জায়গা ছিল না, সেখান থেকে তুমি দেখবে এক গোল হজম করার পরেও এই দলটা আবার উঠে দাঁড়িয়ে ফের গোল দিয়ে ম্যাচ জিতেছে। এরকম অনেক ম্যাচ হয়েছে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু এক গোল হজম করেছে এবং পরবর্তীতে তাদের যে ফুটবলাররা নেমেছে, সুপার সাব হিসেবে যারা নেমেছে, তারা কিন্তু গোল করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মানসিক দিক থেকে এই জিনিসটা অনেকটা এগিয়ে রাখবে ইস্টবেঙ্গলকে, যে একটা শুরুটা কীরকম হয় সেটা ম্যাটার করে না, ম্যাটার যেটা করছে সেটা শেষটা কীরকম করছে। এবং সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু বেশ কয়েকটা ম্যাচ একদম শেষের সময় এসে দুর্দান্তভাবে জিতেছে। সেখানে মোহনবাগান কিন্তু পয়েন্ট নষ্ট করেছে এবং সেই কারণে তুমি দেখবে যেহেতু সিজনের শুরুটা ভালো ছিল মোহনবাগানের, সেই কারণে দেখবে দুটো দল একে ওপর মানে নিচে, একজন ওপরে একজন নিচে আছে, ঠিক এই কারণটার জন্য। এবার তোমার কথায় আসি, সেটা হচ্ছে ডিফেন্স লাইন। দেখো ইস্টবেঙ্গল দল তারা কিন্তু এই মরশুমের ডিফেন্স নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। প্রথমে যেটা 3 ডিফেন্সে চলে গেছে এবং বিষ্ণুকে অ্যাজ আ অ্যাটাকিং লেফট ব্যাক হিসেবে ব্যবহার করেছে, যার ফলে কিন্তু অনেক সুযোগ সুবিধাও হয়েছে, যেমন কিছু অ্যাটাকিংয়ের দিক থেকেও সেই পাওয়ারটা বেড়েছে। আবার অনেক সময় যেটা হয়েছে দেখা গেছে যে ডিফেন্স গোল কনসিড করেছে। তার থেকেও বড় কথা কেভিন সিভিল্লেকে নিয়ে বলবো। কেভিন সিভিল্লে কিন্তু আইএসএল এর শুরু থেকে ছিল না, তিনি চোটের জন্য বাইরে ছিলেন এবং সেই জায়গা থেকে তিনি যখন রিকভারি করে আবার দলে আসলো, সেখান থেকে যদি তুমি একটু দেখো প্রথম দুটো ম্যাচ কিন্তু সেই পারফরমেন্সটা করতে পারছিল না।
তারপরেই কিন্তু তিনি সেট হয়ে গেছেন। অন্যদিকে মোহনবাগানের দিকে যদি তুমি দেখো, সেখানে দেখবে আলবার্তো টম যখন এই জুটি করে খেলেছে, আগের মরশুমের আলবার্তো টমের যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা এই মরশুমে কোথাও গিয়ে একটা আমি অন্তত মোহনবাগানের ডিফেন্স লাইনে মিস করছি। কারণ তুমি দেখবে যে দুজনের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, এবং সেই গ্যাপটার জন্য কিন্তু মোহনবাগান দল একদম ক্রুশাল মুমেন্টে, যেটা হচ্ছে ম্যাচের একদম শেষ মিনিটে গিয়ে তারা গোল হজম করেছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় অবশ্যই দুটো দলের ডিফেন্স নিয়ে নো ডাউট কোনো প্রশ্ন করার জায়গা নেই। দুটো টিমের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী, এবং শুধু ডিফেন্স নয়, তুমি লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনের কথাও যদি বলো, সেখানেও কিন্তু শুভাশিস বসুর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় আছে, যার ডার্বি খেলার অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতাটা কিন্তু যথেষ্ট কাজে লাগবে ম্যাচে। এবং তার সাথে টেকচাম অভিষেক, তিনি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তার সাইনিংটা কিন্তু কোথাও গিয়ে ফ্লপ নয় মোহনবাগানের জন্য। অন্যদিকে তুমি যদি ইস্ট বেঙ্গলের দেখো, সেখানে কিন্তু অবশ্যই লেফট ব্যাক হিসেবে খেলেছে বিষ্ণু, কিন্তু আমার মনে হয় না বড় ম্যাচে বিষ্ণুকে ব্যবহার করার রিস্কটা নেবে অস্কার ব্রুজো। সেক্ষেত্রে জয়গুপ্তা কিন্তু একদম ফার্স্ট 11-এ যে কোনো দলে যদি তুমি তাকে রাখো, ফার্স্ট 11-এ খেলার মতো একজন প্লেয়ার, এবং লেফট ফুটেড লেফট ব্যাক, যেটা কিন্তু যে উইং প্লেটা ইস্ট বেঙ্গল খেলে, সেখানে কিন্তু ক্রস বাড়ানোর জন্য যথেষ্ট উপযোগী একজন লেফট ব্যাক। অবশ্যই তাকে ইউজ করা হয়নি সেভাবে, তাকে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে নেওয়া হয়েছে এই প্ল্যানিংটার জন্য যে যখনই বড় ম্যাচ হবে, যখনই কঠিন ম্যাচ হবে, তখন তাকে ব্যবহার করা যেত। তো আমার মনে হয় ডিফেন্সে যদি এই পার্থক্যটা আমাকে বলতে হয়, সেটা কিন্তু 19-20-এর পার্থক্য আছে। খুব যে ইস্ট বেঙ্গলকে এগিয়ে রাখবো সেটা কিন্তু বলা যায় না, আবার মোহনবাগান যে খুব পিছিয়ে এমনটাও নয়। শুধু হ্যাঁ, যে ক্রুশাল মুমেন্টে গোল হজম করার প্রবণতা রয়েছে, অন্যদিকে একটা দলের প্রথম 30 মিনিটের মধ্যে গোল হজম করে নেওয়ার প্রবণতা রয়েছে, এবং তারপরে বাকি 90 মিনিট ম্যাচটা সাস্টেন করে খেলার প্রবণতা রয়েছে। একদমই সায়ন, খুব ভালো অবজারভেশন যে আমরা গোটা এই মরশুমের আগের ম্যাচগুলো ধরে যদি দেখি, এখানে শুধু আমি একটা জিনিস সংযোজন করতে চাইবো, যেটা তুমি খানিকটা ছুঁয়ে গিয়েছো, যে ইস্টবেঙ্গল যেহেতু ডিফেন্সটা নিয়ে প্রত্যেকটা ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করছে, এবং টিম ডিফেন্সে চলে আসায় যে দুজন সাইড ব্যাককে উইং হাফ হিসেবে ব্যবহার করছে, এতে কিন্তু উইং প্লেতে অনেক বেশি গতি বাড়ছে। যে গতিটা মোহনবাগানের উইংয়ে কিন্তু শেষ 4-5টা ম্যাচে অন্তত দেখা যাচ্ছে না। অভিষেক টেকচাম সিং এবং শুভাশিস বোসের ওপর যে ওয়ার্কলোডটা পড়ছে, সেই ওয়ার্কলোডটা কিন্তু ডার্বিতে আরও বাড়বে, কারণ ইস্টবেঙ্গলের যে দুজন উইংয়ে খেলেন, বিপিন সিং এবং এডমুন্ড, বা যদি বিষ্ণু, যাকে আমরা দেখতে পাবো উইংয়ে, সেখানে কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে অভিষেক এবং শুভাশিসের ওপর। সেই প্রেশারটা নিয়ে তারপর কিন্তু তাদের উইংয়ে বল স্ট্রেচ করতে হবে বা স্প্রেড করতে হবে, সেটা কিন্তু একটা চাপের বিষয় অবশ্যই থেকে যাবে। দেখো, ডিফেন্স নিয়ে আলোচনা করতে গিয়ে তুমি 19-20 যেমন বললে, মাঝমাঠ নিয়ে যদি আলোচনা করা হয়, ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং মোহনবাগানের মাঝমাঠ, কারণ আমরা যে কোনো ম্যাচের ক্ষেত্রে যেটা বলি, যে কোনো ফুটবলে যে কোনো গেমের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মাঝমাঠ যার ম্যাচ তার, এটা একটা ফুটবলে খুব প্রচলিত কথা। সেখানে দেখতে গেলে ইস্টবেঙ্গলের মাঝমাঠে কিন্তু রয়েছেন রাশিদ, রয়েছেন মিগুয়েল, এই দুজনকে মূলত ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার, কারণ সল ক্রেসপো তিনি ছিটকে গিয়েছেন, তাকে ব্যবহার করার সুযোগ নেই। যদি আমরা উল্টো দিকটায় দেখি, সেখানে কিন্তু রয়েছেন আপুইয়া, রয়েছেন অনিরুদ্ধ থাপা রয়েছেন, কারণ গতকালও আমরা দেখেছি আপুইয়া পুরো অনুশীলন করেছেন, সম্ভবত তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগান কোচ চাইবেন তাকে পুরো দমে ব্যবহার করতে। তো সেক্ষেত্রে এই মোহনবাগানের মাঝমাঠ, ইস্টবেঙ্গলের মাঝমাঠ কতটা লড়াই হতে চলেছে? দেখো, তুমি মাঠের যদি তুমি দেখো ওভারঅল সিজনটা তুমি যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু এই 19-20-এর পার্থক্য বলা যাবে না। মোহনবাগানের মাঠ কিন্তু এই মরশুমে যথেষ্ট ভুগেছে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু তাদের এই যে মাঠের খেলার মাধ্যমে কিন্তু তারা অনেক গেম বের করে দিয়েছে। প্রথমেই যেই নামটা বলতে হবে, মিগুয়েল ফিগুয়েরা, তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না, যথেষ্ট ভালো। এবং বলা যেতে পারে ইস্টবেঙ্গলের যত অ্যাটাক তৈরি হয়, তার বেশিরভাগটাই কিন্তু মিগুয়েলকে কেন্দ্র করে তৈরি হয়। এবং এখানেই একটা বলে রাখার, যখন মিগুয়েল রেড কার্ড দেখেছিল বেঙ্গালুরু ম্যাচে, সেইখানে কিন্তু অস্কার ব্রুজো প্রমাণ করে দিয়েছেন যে আমি মিগুয়েলকে বিনাও আমি অ্যাটাকিং ফুটবল খেলতে পারি, আমি 10 জনেও অ্যাটাকিং ফুটবল খেলতে পারি। অবশ্যই মোহনবাগানের মতো টিমের বিরুদ্ধে হয়তো সেই রিস্কটা নেবেন না যে মিগুয়েলকে একদম না ইউজ করে রেখে মিগুয়েলকে বসিয়ে ইউজ করবে অন্য কাউকে, সেটা হয়তো হবে না। কিন্তু মিগুয়েল এবং রাশিদ, এই যে দুজন প্লেয়ার, তারা কিন্তু ইস্টবেঙ্গলের পুরো মাঠের বলা যেতে পারে পুরো গেমটার টেম্পো ধরে রাখে একদমই। রাশিদ হচ্ছে সেই মানুষটা যে মিগুয়েলকে সাপ্লাই করছে বল, এবং মিগুয়েল হচ্ছে সেই মানুষটা যে হচ্ছে অ্যাটাকিং লাইনে যখন 3 জন খেলোয়াড় আছে তাদেরকে বল সাপ্লাই দিচ্ছে এবং অনবরত বল সাপ্লাই দিচ্ছে।
ইস্টবেঙ্গল দল আজকে যতগুলো গোল করেছে সেই গোলগুলোর সংখ্যা হয়তো আরও বাড়তে পারতো যদি সামনের দিকে প্লেয়াররা সেই সুযোগগুলো মিস করতে না পারতো। বা মিগুয়েল ফিগারও আমরা দেখেছি কিছু শো একটু বারে লেগেছে, সেই শটগুলো বারে না লাগলে কিন্তু বলা যেতেই পারতো যে ইস্টবেঙ্গল যে গোল ডিফারেন্সটা এখন মেনটেন করেছে সেটার জন্য কিন্তু মিগুয়েল অনেকাংশে দেয়। এবং শুধুমাত্র বল বাড়ানোর কথা বললে ভুল হবে, পেনাল্টি আর্ন করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু মিগুয়েল ফিগুয়েরা সেন্ট্রিক হয় একদম। এবং সেখানে যদি তুমি সাউল ক্রেসপোর ভূমিকাটাও আমি এখানে একটু বলবো, সাউল ক্রেসপো নেই, চোটের জন্য বেরিয়ে গেছে। তবে একটা সময় ছিল যখন সাউল ক্রেসপো না থাকায় কিন্তু ইস্টবেঙ্গলের এই মাঠটায় অসুবিধা হয়েছিল এবং তারপরেই কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করেছিল। তো সাউল ক্রেসপো না থাকাটা কিন্তু কিছুটা হলেও এফেক্ট করবে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়। এবং সাউল ক্রেসপো না থাকায় এখন যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে জিকসন সিং। অবশ্যই জিকসন খেলবে এবং জিকসন খেললে কিন্তু হ্যাঁ, যে ক্রিয়েটিভিটিটা তুমি সাউল ক্রেসপোর থেকে চাইবে বা সাউল ক্রেসপো দিতে পারে সেটা হয়তো জিকসন দিতে পারবে না, কিন্তু জিকসন যদি খেলে অ্যাজ আ নাম্বার 6 যথেষ্ট ভালো প্লেয়ার। এবং আমার মনে হয় এই ম্যাচে অস্কার ব্রুজো সেটাই হয়তো প্ল্যান করবেন যে একজন এমন প্লেয়ার রাখতে হবে, এমন একজন ডেস্ট্রয়ার রাখতে হবে যে অপোনেন্ট টিমের গেমটা নষ্ট করবে। আমার মনে হয় জিকসন রাশিদ সেই জুটিটা যথেষ্ট ভালো এবং মিগুয়েল, এবং তার সাথে যদি আমি ধরে নেই যদি এডমুন্ডকেও আমি অ্যাটাকিং মিড হিসেবে দেখতে পাই সেক্ষেত্রে মিগুয়েল হয়তো উইংয়ে চলে যাবে। সেই ফরমেশনটা বা সেই গেমটাও, সেই মাঠের গেমটা কিন্তু ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো। অন্যদিকে যদি তুমি মোহনবাগানের দেখো, মোহনবাগানের অনিরুদ্ধ থাপা এবং আপুইয়ার উপরেই কিন্তু পুরো মরশুমটা ভরসা করে এসছে এবং শেষের দিকে সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সাহাল আব্দুল সামাদ নাম্বার 10 হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু নাম্বার 8 হিসেবে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু দেখা যাবে যে নাম্বার 8 খেলার ফলে ডিফেন্সিভ মানে অ্যাটাকিং ফুটবল হবে কিন্তু ডিফেন্সিভ মানে এই বড় টিমের এগেনস্টে যখন খেলতে হবে তখন কিন্তু নিজের রক্ষণ ভাগটাকেও কিন্তু স্টেবল রেখে তবেই কিন্তু নামতে হবে। সেখানে কিন্তু আমার মনে হয় না অ্যাজ আ নাম্বার 8 সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করা হবে। আপুইয়ার ওপর পুরো মরশুমটা ভরসা করে রেখেছে এবং তুমি দেখবে প্রথম দিকে যখন ওই অ্যাটাকিং ফুটবলটা লোবেরা খেলাচ্ছিল সেই সময় কিন্তু সমস্ত উইং হাবরাও ওপর দিকে উঠে যেত, তখন কিন্তু আপুইয়া থার্ড ডিফেন্সের কাজটা করতো। তো সেই কারণে এই ম্যাচেও যদি সেরকম কোনো অপশান লোবেরা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপুইয়ার থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি অপশান দেখো আপুইয়ার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই এই দলটাতে। অবশ্যই দীপক টাংরি আছে বা অভিষেক সূর্যবংশী আছে, কিন্তু সেই মানটা কোথাও গিয়ে আমার মনে হয় যেটা আপুইয়া মাঠে দিচ্ছে সেটা কিন্তু হয় না। তো আমার মনে হয় যদি আপুইয়া এই ম্যাচটা খেলে তবে কিছুটা হলেও মোহনবাগানের অ্যাডভান্টেজ। যদি না খেলতে পারে, আমি বলছি যদি না খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনেকটাই পিছিয়ে যেতে হবে মোহনবাগানকে, কারণ মাঠ ইস্টবেঙ্গল এই মৌসুমে যদি কোনো কিছুতে কনসেন্ট্রেট করেছে সেটা হচ্ছে মাঠের ওপর। খুব ভালো বলেছো, তবে অবশ্যই এই জায়গাটাও কোচ নিশ্চয়ই মাথায় রাখবেন আপুইয়া 90 মিনিট খেলতে পারছেন কিনা, বা 90 মিনিট খেললে সেক্ষেত্রে আপুইয়া নিজের সেরাটা দিতে পারবেন কিনা। কারণ একটা চোট নিয়ে মাঠে নামা ফুটবলার, সে যতই ভালো প্লেয়ার হোক তার সেই 100% দেওয়ার এবিলিটিটা থাকবে কিনা। মরশুমের শুরু থেকেই দুই প্রধানের সমর্থকদের মধ্যে নজরকাড়া লড়াই ছিল দুই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে। কারণ মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টেক্কা দিতে দলে নিয়েছিল রবসন রবিনহোকে, যার ফলে মরশুমের শুরু থেকেই কিন্তু সাম্বা ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল দুই দলের সমর্থকেরা। কিন্তু পারফরমেন্সের নিরিখে কে এগিয়ে, রবসন রবিনহো নাকি মিগুয়েল ফিগুয়েরা? এই প্রশ্নটা আইএসএলের শুরু থেকেই চলে আসছে। রবিবার ডার্বিতে যে দল শেষ হাসি হাসবে, অথবা মিগুয়েল ফিগুয়েরা বা রবসন রবিনহোর মতো যে ব্রাজিলিয়ান নায়ক হয়ে উঠবে, সেই হয়তো হয়ে উঠবে এই মরশুমের সেরা ব্রাজিলিয়ান তারকা, সেই প্রশ্ন খুঁজতেই সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই বিতর্কের পাহাড় জমছে। এখন দেখার ডার্বিতে কে হয়ে উঠতে পারেন নায়ক, মিগুয়েল ফিগুয়েরা নাকি রবসন রবিনহো।
সাম্প্রতিক পারফরমেন্স বলছে অবশ্যই এগিয়ে থাকবেন মিগুয়েল ফিগুয়েরা, কারণ তার মধ্যে একক প্রয়াসের মুনশিয়ানা রয়েছে। নিজে দূরপাল্লার শটে গোল করতে পারেন, দুর্দান্ত বল সাজিয়ে দিতে পারেন আক্রমণ ভাগের ফুটবলারদের জন্য, এমনকি প্রতিপক্ষ ডিফেন্সকে ভেঙে নিজে বক্সের মধ্যে ঢুকে গোল করার ক্ষমতাও রয়েছে মিগুয়েলের। সেই তুলনায় চলতি মরশুমে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি রবসন রবিনহোকে। কয়েকটি ম্যাচ বাদ দিলে নিষ্প্রভই থেকে গিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোন পজিশনে রবসনকে খেলালে সেরা ফুটবলটা উপহার দিতে পারবে সেটা নিয়েই সন্দিহান মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। খাতায় কলমে মিগুয়েল এগিয়ে থাকলেও ডার্বির লড়াই প্রমাণ করে দেবে কে সেরা ব্রাজিলিয়ান। দেখো, আমরা ডিফেন্স নিয়ে বললাম, মিডফিল্ড নিয়ে বললাম, উইং হাফ নিয়ে বললাম, উইং নিয়ে বললাম। সেক্ষেত্রে দেখতে গেলে মোহনবাগানের আক্রমণ ভাগ ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ। মূলত মোহনবাগানের আক্রমণ ভাগকে নেতৃত্ব দেন জেমি ম্যাকলারেন, যিনি অত্যন্ত সুযোগ সন্ধানী একজন ফুটবলার, বক্সের মধ্যে গোলের জন্য ওত পেতে থাকেন। অন্যদিকে ইউসেফ এসেজারি গোল করেছেন, কিন্তু ফিল্ড গোলের সংখ্যাটা কম। এইখানে কি কোথাও ইস্টবেঙ্গল একটু চাপে থাকবে মনে হয়? না, এটা কিন্তু ঠিকই যে যেটা মোহনবাগানের যে অ্যাটাকিং থার্ড যে গেমটা খেলছে বা যেখানে জেমি ম্যাকলারেন গোল করেছে, জেমি ম্যাকলারেন কিন্তু যথেষ্ট ফিল্ড গোল বেশি করেছে এবং দুজনেই কিন্তু গোল্ডেন বুটের রেসে আছে, একজন 1 নম্বরে একজন 2 নম্বরে। সেক্ষেত্রে কিন্তু ফিল্ড গোল অবশ্যই বেশি ম্যাকলারেনের। অন্যদিকে ইউসেফ এসেজারি তিনি কিন্তু বেশিরভাগ গোলটা পেনাল্টি থেকে হয়েছে এবং ইউসেফ এসেজারি কিন্তু অনেক গোল মিসও করে তুমি যদি ম্যাচে দেখো। আর সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু এই মোহনবাগানের অ্যাটাকিং ভাব কাগজে কলমে যথেষ্ট ভালো, কিন্তু তুমি লাস্টের কয়েকটা যদি ম্যাচ দেখো, এখানেই আসছে ফর্মের কথা, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই অ্যাটাকিং লাইনের প্লেয়াররা। এর কারণ কি? প্রথমেই আমি যেটা মনে করি, লিস্টন কোলাসোকে তার যে মেন জায়গা অর্থাৎ লেফট উইংয়ে ব্যবহার না করে তাকে রাইট উইংয়ে ব্যবহার করা, তার ফলে তার প্রকৃত যে গেমটা সেটা কোথাও গিয়ে আমার মনে হয় নষ্ট হচ্ছে। অবশ্যই রবসন রবিনো আছেন, কিন্তু রবসন রবিনোকে যখন লেফট উইংয়ে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু লিস্টন কোলাসোকে কোথাও গিয়ে একটা তার যে আসল পজিশন সেই পজিশন থেকে সরানো হচ্ছে এবং সেটা কিন্তু কোথাও গিয়ে একটা প্রবলেম হচ্ছে। জেসন কামিংস তিনি কিন্তু ফর্মে নেই, অবশ্যই তিনি ম্যাচ টাইমও সেইভাবে পাননি এবং সেই কারণে কিন্তু তিনি ফর্মে নেই। এবং জেমি ম্যাকলারেনকে বল বাড়ানোর মতো খেলোয়াড়ের আমার মনে হয় যে এই মৌসুমে যদি মানে কাকে ব্যবহার করবে ডিপেন্ড করছে, জেমি ম্যাকলারেন গোল করবে কি করবে না সেটা কিন্তু নির্ভর করছে আমি নাম্বার 10-এ অর্থাৎ বল সাপ্লায়ার হিসেবে কাকে ব্যবহার করব। সেইখানেই তুমি যদি ইস্টবেঙ্গলের দেখো, বল সাপ্লায়ার করার একটা লোক আছে মিগুয়েল ফিগুয়েরা। সেই কারণে ইউসেফ এসেজারি তিনি ফিল্ড গোল মিস করলেও নন্দা থেকে শুরু করে এডমুন্ড থেকে শুরু করে বিপিন থেকে শুরু করে সবাই কিন্তু গোল করে যাচ্ছে। জাস্ট ফর একজন প্লেয়ার এমন আছে যে আমাকে বল সাপ্লাই করে দেবে ফাইনাল থার্ডে এবং বাদ বাকি অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের কাজ হবে গোল করা। সেটা কিন্তু মোহনবাগানের গোল করার লোকের অভাব নেই, কিন্তু বলটাকে সাপ্লাই করার লোকের কিন্তু অভাব রয়েছে এবং সেই কারণেই নির্ভর করছে সাহাল আব্দুল সামাদের ভালো খেলা, যদি দিমিত্রি পেত্রাতস খেলেন সেখানে দিমিত্রিকে ভালো খেলা, সেখানে যদি কামিংস খেলেন নাম্বার 10-এ সেখানে কামিংসেরকে ভালো খেলা। বল সাপ্লাই না দিলে কিন্তু জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ারকে যে আসল যে গেমটা সেই গেমটা কিন্তু কোথাও গিয়ে বেরাবে না। সেখানে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা কাজ করে দিচ্ছে এবং মিগুয়েল ফিগুয়েরার কাজ করার জন্যই কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ইস্টবেঙ্গলের যে কোনো খেলোয়াড় গোল করে দিয়ে আসছে। তুমি যদি দেখো, নন্দা যিনি গোলে ছিলেন না এতদিন তিনিও গোল করেছেন, বিপিন তিনি কিন্তু যেমন বল সাপ্লাই করে সেখানে মিগুয়েল যখন বল সাপ্লাই করছে বিপিন গোল করে আসছে। এইটাই হচ্ছে আমার মনে হয় কোথাও যে বল সাপ্লাই করলে গোলের অভাব হয় না, কিন্তু বল সাপ্লাইয়ের লোকের অভাব মোহনবাগানে আছে। দেখো, সবটার নিরিখে সায়ন তাহলে যেটা বলা যেতে পারে যে ডার্বির আগে কিন্তু মোটামুটি 19-20 এগিয়ে, সেক্ষেত্রে 20 ইস্টবেঙ্গল হলে অবশ্যই 19 মোহনবাগান, কারণ সাম্প্রতিক পারফরমেন্স বলে দিচ্ছে একটু হলেও এগিয়ে থাকবে লাল হলুদ ব্রিগেড, কারণ তারা যে পারফরমেন্স করেছে সেটা অবশ্যই খেতাব জয়ের ক্ষেত্রে যথেষ্ট আশা জাগায়। কিন্তু ডার্বি অলওয়েজ 50-50 ম্যাচ। এখানে একটা ছোট্ট জিনিস সংযোজন করব, ইস্টবেঙ্গল এই মরশুমে কিন্তু অনেক গোল করেছে সেট পিস থেকে, যেখানে মোহনবাগান কিন্তু সেট পিসকে একেবারেই কাজে লাগাতে পারেনি, যেটা গত মরশুমে আমরা দেখেছিলাম মোহনবাগান খুব সেট পিসে অ্যাক্টিভ ছিল। সেই জায়গাটা কিন্তু অস্কারকে অবশ্যই স্বস্তি দেবে, তার দলের ফুটবলাররা যেভাবে সেট
পিস, সেটা কর্নার হোক ফ্রি কিক হোক, যেভাবে কাজে লাগিয়েছে মোহনবাগান। আমি জানি না এই 1-2 দিনে সেই সেট পিস নিয়ে আলাদা করে কোনো কাজ করবে কিনা। ডার্বির মতো ম্যাচ কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলো ডিসাইডার হতে পারে, কারণ এই ধরনের বড় ম্যাচে হাফ চান্স এলে সেই হাফ চান্সকে কনভার্ট করতে হয়, ফলে এই জায়গাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তবে যে ধরনের হাই ইন্টেন্সিটি ম্যাচ হয় আমরা ডার্বিতে দেখেছি, দেখো 19-20 লড়াই আর কোনো পরিসংখ্যানের কথা মাথায় রেখে কেউই মাঠে নামে না, ফলে সবসময় একটা ডার্বি একটা নতুন ম্যাচ। কিন্তু যেহেতু খেতাব নির্ণায়ক এবং ডিসাইডার ম্যাচ, এই ম্যাচের দিকে নজর সকলেরই রয়েছে। দেখা যাক যে শেষ পর্যন্ত দুই প্রধানের মধ্যে শেষ হাসি কারা হাসতে পারে। একদমই। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি। আমি সায়ন, রে স্পোর্টস।